বন্ধুরা, আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি হাজার হাজার টন বর্জ্য, সেই বর্জ্য যেটাকে আমরা দুর্গন্ধযুক্ত ও অকাজের জিনিস মনে করি, সেটি এক বিশাল সবুজ জঙ্গল তৈরি করতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একদম শুকনো ও অনুর্বর জমিকে সেই বর্জ্য এক জীবন্ত সবুজ বনভূমিতে পরিণত করতে পারে। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তব জীবনের এক অবিশ্বাস্য ঘটনা। এমন এক কাহিনী যা বিজ্ঞানীদেরও বিস্মিত করে দিয়েছে। আজ আমরা আপনাদের এমনই এক অনন্য কাহিনী শোনাতে চলেছি, এক জায়গার গল্প যেখানে একসময় 1000 ট্রাক ভর্তি কমলার খোসা ফেলে দেওয়া হয়েছিল। সেই ঘটনাকে দূষণ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হয়েছিল, আর সেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তারপর টানা 16 বছর ধরে সেই জায়গাটিকে সবাই ভুলে যায়। কিন্তু 16 বছর পর যখন বিজ্ঞানীরা আবার সেই স্থানে ফিরে এলেন, তখন যা দেখলেন তাদের চোখ কপালে উঠল। তাদের সামনে ছিল এক সবুজে ঢাকা বনভূমি, এমন এক বিস্ময় যা প্রকৃতি সম্পর্কে আমাদের সমস্ত ধারণাকে ওলটপালট করে দিল। তাহলে চলুন শুরু করি এই আশ্চর্য ভ্রমণ, আর জেনে নিই সেই রহস্য, কিভাবে কমলার বর্জ্য প্রকৃতির কোলে এক জাদু সৃষ্টি করল। এই গল্পের শুরু 1990 সালে মধ্য আমেরিকার উত্তর পশ্চিম কোস্টারিকার একটা ন্যাশনাল পার্ক থেকে। এই পার্কটি তার অসাধারণ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত ছিল। নানা রকম প্রাণী, গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু এই পার্কের একটা অংশ ছিল সম্পূর্ণ ভিন্ন, একেবারে অনাকর্ষণীয় ও নিষ্প্রাণ। এটি ছিল প্রায় 3 হেক্টর আয়তনের একটা জমির টুকরো, যেটি বহু বছর আগে গবাদি পশু চরানোর জন্য ব্যবহার করা হতো, যাকে আমরা পাস্টার ল্যান্ড বলি। অতিরিক্ত চারণ বা ওভারগ্রেজিংয়ের কারণে সেই জমির সমস্ত ঘাস ধ্বংস হয়ে গেছিল। মাটি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছিল, আর মাটির ভেতরের সমস্ত পুষ্টি উপাদান হারিয়ে গেছিল। ধীরে ধীরে সেখানে থাকা গাছপালাও বিলুপ্ত হয়ে যায়। ফলস্বরূপ সেই স্থানে কেবল সূর্যের তাপে পোড়া এক অনুর্বর জমিই থেকে গেছিল, যেখানে কিছুই জন্মানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এমন জমিতে আবার বন গজানো কাজ, অর্থাৎ রিফরেস্টেশন, ছিল অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন। এর জন্য প্রয়োজন ছিল বহু বছরের পরিশ্রম আর লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ। ফলে সবাই সেই জমি থেকে সমস্ত আশা ছেড়ে দিয়েছিল। যেমন বলা হয়, যেখানে চাই সেখানে উপায়। ঠিক তেমনি এই গল্পে প্রবেশ ঘটে 2 বিখ্যাত পরিবেশবিদ, ড্যানিয়েল জ্যানসেন এবং উইনি হালবাংসের। তারা স্বামী স্ত্রী এবং বহু বছর ধরে কোস্টারিকার কনজারভেশন প্রজেক্টে কাজ করে আসছিলেন। তাদের ইচ্ছে ছিল সেই অনুর্বর জমিকে আবারও সবুজে ভরিয়ে তোলা, কিন্তু তারা জানতেন প্রচলিত ব্যয়বহুল উপায়ে এটা সম্ভব নয়। তাই তারা খুঁজছিলেন একটা সস্তা কিন্তু শক্তিশালী সমাধান। তখনই তাদের চোখে পড়ে কাছেই নতুন খোলা এক কমলা জুস কোম্পানি, যার নাম ছিল ডেল ওরো। আমরা সবাই জানি, যেখানে জুস তৈরি হয় সেখানে প্রচুর পরিমাণে বর্জ্যও তৈরি হয়, যেমন কমলার খোসা আর পাল্প। এই কোম্পানিও প্রতিদিন হাজার হাজার কমলা প্রক্রিয়াজাত করত, আর তার ফলে পাহাড় সম বর্জ্য জমে যেত। কোম্পানির জন্য এই বর্জ্য ফেলা ছিল এক বিশাল সমস্যা। এই সময় জ্যানসেন আর হালবাক্সের মাথায় এলো এক বিপ্লবাত্মক ধারণা। তারা ভাবলেন, যদি এই কমলার বর্জ্যই সেই অনুর্বর জমি পুনরুজ্জীবিত করতে ব্যবহার করা যায়। তারা ডেল ওরো কোম্পানির সঙ্গে একটা চুক্তি করেন। চুক্তিটি ছিল এমন, কোম্পানি তাদের সমস্ত কমলার বর্জ্য বিনামূল্যে সেই ন্যাশনাল পার্কে 3 হেক্টর অনুর্বর জমিতে ফেলতে পারবে। এটা ছিল একটা উইন উইন সিচুয়েশন। কোম্পানিকে আর ল্যান্ডফিল বা বর্জ্য ফেলার জন্য টাকা খরচ করতে হবে না, আর পার্ক পাবে প্রাকৃতিক সার হিসেবে মূল্যবান জৈব পদার্থ। এই ধারণাটি ছিল সহজ কিন্তু অত্যন্ত সাহসী। তাদের পরিকল্পনা ছিল কমলার খোসাগুলো ধীরে ধীরে পচে সমৃদ্ধ কম্পোস্টে খাদে পরিণত হবে, যা মাটিকে উর্বর করবে এবং ক্ষতিকারক ঘাসের বৃদ্ধি রোধ করবে। প্রকল্পটির সূচনা হয় 1996-97 সালে। এই বছরই শুরু হয় সেই অনন্য পরীক্ষা। কমলার বর্জ্যে ভরা ট্রাকগুলো একের পর এক এসে জমতে থাকে। মাত্র 1 বছরের মধ্যেই প্রায় 12,000 মেট্রিক টন কমলার বর্জ্য সেই 3 হেক্টর জমিতে ফেলা হয়েছিল, যা ওজনের দিক থেকে প্রায় 2000টি বিশাল হাতির সমান। ভেজায়ে হলুদ রঙের কমলার খোসাগুলো মাটির ওপর পুরু স্তর আকারে ছড়িয়ে দেওয়া হতো। দূর থেকে দেখলে জায়গাটি যেন কোনো শিল্পাঞ্চলের বর্জ্য ফেলা স্থান বা ইন্ডাস্ট্রিয়াল ডাম্পিং সাইটের মতো লাগত। সেখানে কোনো সাইনবোর্ড ছিল না, কোনো বেড়াও ছিল না, শুধু সূর্যের নিচে পড়ে থাকা কমলার খোসা স্তূপ। সময়ের সাথে সাথে সেই বর্জ্য পচতে শুরু করলো। ধীরে ধীরে ফার্মেন্টেশন হতে থাকায় বাতাসে এক ধরনের টক গন্ধ ছড়িয়ে পড়ল। অসংখ্য মাছি আর পোকামাকড় সেখানে ভিড় জমালো, আর শুরু হলো ডিকম্পোজিশন বা পচন প্রক্রিয়া। গবেষক দলের সদস্যরা আশাবাদী ছিলেন। তারা বিশ্বাস করতেন এই পচে যাওয়া বর্জ্যই একদিন নতুন জীবনের ভিত্তি স্থাপন করবে। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। যে ধারণাটি কাগজে দারুণ ও সফল মনে হচ্ছিল, বাস্তবে সেটি এক বড় বিতর্কের জন্ম দেয়।
আশেপাশে কৃষক ও গ্রামের মানুষজনও সেই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরক্ত হয়ে উঠলেন। তাদের মনে হলো এটি এক ধরনের দূষণ। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করলেন যে এই বর্জ্য জলকে দূষিত করবে এবং রোগ ছড়াবে। কিন্তু সবচেয়ে বড় প্রতিবাদ এলো এমন এক জায়গা থেকে যার কথা কেউ কল্পনাও করেনি। ডেল ওরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জুস কোম্পানি টিকোফ্রুট। টিকোফ্রুট ডেল ওরোর বিরুদ্ধে মামলা দায়ের করল। তাদের অভিযোগ ছিল ডেল ওরো একটা জাতীয় উদ্যানের জমি নোংরা করছে এবং দেশের পরিবেশ আইন ভঙ্গ করছে। বাস্তবে এই লড়াই পরিবেশের থেকে বেশি ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা। ডেল ওরো তাদের বর্জ্য বিনামূল্যে ফেলার জায়গা পেয়ে গেছিল, যার ফলে তাদের প্রচুর খরচ বেঁচে যাচ্ছিল। এই সুবিধা টিকোফ্রুট মেনে নিতে পারেনি। খবরটি দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর মামলা পৌঁছে যায় কোস্টারিকার আদালতে। মাত্র 1 বছরের মধ্যেই অর্থাৎ 1998 সালে আদালত টিকোফ্রুটের পক্ষে রায় দেয়। আদালত ডেল ওরোকে অবিলম্বে এই প্রকল্প বন্ধ করার নির্দেশ দেয়। ফলস্বরূপ এই পরীক্ষাটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। বর্জ্যভর্তি ট্রাকগুলোর আসা বন্ধ হয়ে যায় আর সেই জায়গাটিকে যেমন ছিল তেমনই ফেলে রাখা হয়। বিশ্বের দৃষ্টিতে এটি একটা ব্যর্থ পরীক্ষা, এক লজ্জাজনক প্রচেষ্টা, যা ন্যাশনাল পার্কের এক কোণে নিঃশব্দে চাপা পড়ে রইল। ধীরে ধীরে সবাই এই গল্পটি ভুলে যায়। পুরো 16 বছর কেটে গেছিল। কেউই জানার চেষ্টা করেনি যে সেই কমলার খোসা স্তূপের কি হলো। জায়গাটি ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যায়। না সাধারণ মানুষ, না বিজ্ঞানীরাও কেউ আর সেখানে ফেরেননি। তারপর 2013 সালে প্রিন্সটন ইউনিভার্সিটির এক ছাত্র টিমথি ট্রুয়ার ট্রপিক্যাল বন নিয়ে গবেষণা করছিলেন। নিজের গবেষণার সময় তিনি ড্যানিয়েল জ্যানসন এবং উইনি হালবাক্সের লেখা একটা পুরনো একাডেমিক পেপার হাতে পান, যেখানে সংক্ষেপে সেই কমলার বর্জ্য বিষয়ক পরীক্ষার উল্লেখ ছিল। পেপারে লেখা ছিল, প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কেউই আর সেই জায়গায় ফেরেনি। এই ছোট্ট তথ্যটাই টিমথির মনে কৌতূহল জাগায়। তিনি ভাবলেন, এত বছর পর কি সেখানে কোনো পরিবর্তন হয়েছে? তিনি কোস্টারিকায় তখনও সক্রিয় থাকা 2 পরিবেশবিদ জ্যানসেন এবং হালবাক্সের সঙ্গে যোগাযোগ করেন। তারা একসাথে সিদ্ধান্ত নেন যে পুরনো সেই ডাম্পিং সাইটটি খুঁজে বের করতে হবে। কিন্তু সেটি খুঁজে পাওয়া ছিল এক বিশাল চ্যালেঞ্জ। পুরনো চিহ্নগুলো সম্পূর্ণ মুছে গেছিল, মানচিত্র অচেনা হয়ে গেছিল। আশ্চর্যের বিষয়, একসময় যে জমি শুকনো ও অনুর্বর ছিল সেটি এখন এতটাই বদলে গেছে যে চিনে নেওয়া অসম্ভব হয়ে গেছিল। অবশেষে বহু খোঁজাখুঁজির পর তারা সেই জায়গাটিকে খুঁজে পেতে সক্ষম হন। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখলেন তা দেখে তাদের চোখ কপালে উঠল। তারা একেবারে হতবাক হয়ে গেলেন। যে স্থান একসময় শুকনো, ফাটল ধরা ও নিষ্প্রাণ জমি ছিল, সেটি এখন এক ঘন সবুজ জঙ্গলে পরিণত হয়েছে। যেখানে আগে ধুলো আর পাথর ছাড়া কিছুই ছিল না, সেখানে এখন উঁচু উঁচু গাছ মাথা উঠেছে। গাছের গায়ে লতাপাতা সাপের মতো জড়িয়ে আছে, মাটির উপরে ছড়িয়ে আছে সবুজ ঘাস আর ছোট ছোট গাছের চাদর। চারিদিকে পোকামাকড়ের গুঞ্জন আর পাখিদের কলতান, যেন কোনো সিনেমার দৃশ্য জীবন্ত হয়ে উঠেছে। এই বিস্ময়কর পরিবর্তনটি আরও ভালোভাবে বোঝার জন্যে টিমথি আর তার দল একটা বৈজ্ঞানিক গবেষণা শুরু করলেন। তারা সেই কমলার বর্জ্য ফেলা এলাকাটির সঙ্গে তুলনা করেন পাশের একটা কন্ট্রোল প্লটের, যেখানে কোনো বর্জ্য ফেলা হয়নি। ফলাফল অবিশ্বাস্য। যেখানে কমলার খোসা ফেলা হয়েছিল সেই এলাকায় 176% বেশি বায়োমাস পাওয়া গেছে। সহজভাবে বললে সেখানে প্রায় 3 গুণ বেশি গাছ, গুল্ম, লতাপাতা আর ঘাস জন্মেছে। আরও আশ্চর্যের বিষয়, এই সব কিছুই হয়েছে কোনো সেচ ছাড়াই, কোনো নতুন বীজ না লাগিয়ে এবং কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই। প্রকৃতি নিজেই তার কাজ সম্পন্ন করেছে, নিঃশব্দে, কিন্তু এক আশ্চর্য জাদুর মতো। তাহলে প্রশ্ন হলো, এই জাদু আসলে ঘটল কিভাবে? এর পেছনে ছিল একদম সাধারণ কিন্তু অসাধারণ বিজ্ঞান। প্রথমত, কমলার খোসার পুরু স্তরটি কাজ করেছে একটা ব্ল্যাঙ্কেটের মতো। এটি মাটির নিচের আক্রমণাত্মক আগাছাগুলোর উপর ঢেকে দেয়, ফলে সূর্যের আলো তাদের পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং তারা ধীরে ধীরে মরে যায়। এর ফলে নতুন গাছপালার জন্মের সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত, হাজার হাজার টন কমলার খোসা যখন পচতে শুরু করলো, তখন সেটি ধীরে ধীরে এক শক্তিশালী জৈব সারে পরিণত হয়। এই সার মাটিকে নাইট্রোজেন, ফসফরাস এবং কার্বনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরিয়ে দেয়। ভাবুন তো, যে পুষ্টিগুণ কিনতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়, সেই পুষ্টি মাটি পেয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র বর্জ্য থেকেই। তৃতীয়ত, যখন মাটি এতটা উর্বর হয়ে উঠল এবং আগাছার প্রতিযোগিতা শেষ হলো, তখন স্থানীয় গাছপালার বীজ, যেগুলো বাতাসে ভেসে বা প্রাণীদের মাধ্যমে সেখানে পৌঁছেছিল, অঙ্কুরিত হওয়ার জন্য একদম উপযুক্ত পরিবেশ পেয়ে গেল। প্রকৃতির দরকার ছিল শুধু একটু ছোট্ট ধাক্কা, আর সেই ধাক্কাটি দিয়েছিল এই কমলার খোসাগুলো। এই গল্প আসলে এক ভুল থেকে জন্ম নেওয়া সফলতার গল্প। এটি প্রমাণ করে যে যাকে আমরা কচরা বা বর্জ্য মনে করি, তার মধ্যেও নতুন জীবন সৃষ্টির ক্ষমতা লুকিয়ে থাকতে পারে। এই পরীক্ষাটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। প্রকৃতিকে রক্ষা করতে সবসময় ব্যয়বহুল প্রযুক্তির প্রয়োজন হয় না। অনেক সময় সবচেয়ে সাধারণ সমাধানই সবচেয়ে কার্যকরী প্রমাণিত হয়।
কোস্টারিকার এই ঘটনাটি পুরো বিশ্বের মানুষকে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। এটি আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে বাধ্য করে। যদি কোনো বর্জ্যের স্তূপ থেকেই একটি ঘন জঙ্গল জন্ম নিতে পারে, তাহলে ভাবুন তো আমরা প্রতিদিন কত জিনিস নষ্ট করছি, যার ভেতরেও হয়তো এমনই কোনো আশ্চর্য ক্ষমতা লুকিয়ে আছে। আপনারা এই ব্যাপারে কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।